প্রধানমন্ত্রী পারাইলো 5 তারিখে, নিয়োগ হইলো 7 তারিখে। তাহলে 7 তারিখে নিয়োগ হইলে কোন প্রধানমন্ত্রী আপনার অ্যাডভাইস দিছিল? তাহলে এটা অসাংবিধানিকভাবে নিয়োগ আপনি নিলেন কেন? তারা কি মানে না, তারা জানে না। সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, কমপ্লিট মুনাফিকি। এবং এই ধরনের হিপোক্রেসি বাংলাদেশে আর কোনো দল করে নেই। এবং ঐতিহাসিকভাবে আমরা এই কথাগুলো বলতে চাই না এইভাবে, ঐতিহাসিকভাবেই এই দলটা এইভাবে হিপোক্রেট রোল প্লে করেছে। আপনি হিস্ট্রিক্যালি দিকে তাকান, প্রত্যেকটা গণভুত্থানের বেনিফিশিয়ারি তারা। তিনজনের রূপরেখার আলাপ যখন আসবে তারাই এটাকে করেছে, মানে তারাই এটাকে ভাইলট করেছে। দেখেন, আপনাকে সম্মানের সাথে বলি, আপনি যখন তেল নিয়ে আলোচনা করেছেন, আমি সর্বোচ্চ উদারতা দেখেছি। ওই যে বিরোধিতার জন্য বিরোধিতা, এক পেশে এক জাতীয় কথাবার্তা, এই ধরনের ট্রেডিশনাল কথাবার্তা বলে দেয়, রাদার পলিসি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছে। কিন্তু খেয়াল করে দেখেন, আপা যখন কথা বলতে গেলেন, সেম ওই আগের কথা, খাসকাটা। তুমি 13 তলায় অফিস করো, 15 তলায় অফিস করো, 15 তলায় এসি আছে, 15 তলায় এসিতে বসো, এসির যে মালিক, ওই মালিকের সাথে তোমার সম্পর্ক থাকতে পারে, ওইটা সিন্ডিকেট, ওই সিন্ডিকেটের সাথে তোমার এমন সম্পর্ক। আরে ভাই, দিস ইজ দি প্রবলেম। এটা জেনারেশনাল গ্যাপ। এই প্রবলেমের কারণে বাংলাদেশের সমস্যাগুলো সমাধান হচ্ছে না। হবে এই জেনারেশনটার অলরেডি তো মানে তারা একটা লম্বা সময় দেশকে সার্ভ করেছেন। জেনারেশনাল গ্যাপটা ফিল আপ হলে দেখবেন প্রবলেমের সমাধানগুলো হবে, কারণ তারা প্রবলেমকে অ্যাড্রেস করতে চায় না। আপনি যত উদারতা দিয়ে প্রবলেমকে অ্যাড্রেস করবেন, তারা এই উদারতা বুঝবেই না, লিটারালি বুঝবে না। কারণ তারা ইভেন আরেকটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে পলিসি নিয়ে কথা বলবে কিভাবে ভাই? বিরোধিতা করি তো কুল পায় না। আমি তো বিরোধিতা করার সময় পাই না। আপনি আমার আগের 10 মিনিট শুনে দেখেন, ওখানে কোনো বিরোধিতা নাই, ওখানে সহযোগিতা আছে। কেন? আমার কাছে মনে হচ্ছে এটা ম্যাটার অফ কান্ট্রি, ম্যাটার অফ বাংলাদেশের মানুষ। আজ আমি ওই আপনার সিন্ডিকেট কিনা, আমি নাম ধরে সিন্ডিকেট বলতে পারি, আমি নাম ধরে সিন্ডিকেট বলতে পারি। কোন এই এটার কি বলে, কোন বাস স্ট্যান্ড, কোন টেম্পো স্ট্যান্ড কে দখল করছে, রিপোর্ট আছে, স্ট্যাট আছে। এবং এমন একটা অভিশপ্ত দল, সরি ফর দি ওয়ার্ড, এমন একটা অভিশপ্ত দল, আপনি গুগল করে দেখেন, রিপোর্ট পাবেন। সে তার প্রিভিয়াস যে মহাসচিবের বাসায় গিয়ে সাদাবাজি করছে, খন্দকার দেলোয়ার হোসেন। এগুলো আমরা বলতে চাই না ভাই। বিরোধিতা করে কি হবে বলেন? এই বিরোধী দিয়ে কি হবে? আমার পেটে ভাত জুটবে? ওই রাজনীতি তো আমরা এখানে করতে আসি নাই। বাট আনফরচুনেট, দেখেন তেলের সিন্ডিকেটের প্রসঙ্গ কই থেকে কই চলে গেছে। আমরা বাচ্চা, আমরা কাচ্চা, আমরা ছোট, আমরা হাঁটতে জানি না, বসতে জানি না, শুইতে জানি না। তাদের স্টেটমেন্ট আছে না, যে আন্দোলন রহমান পার্থ ভাই কত বড় বড় বক্তব্য দিলেন না? তার তো 5 আগস্ট স্টেটমেন্ট ভাইরাল হয়েছে, শুনে দেখেন কি বলছে। কাজে দেখেন ভাই, আমরা এই ভাইস ভার্সা রোলে আসতে চাই, এবং এগুলোতে আমরা অভ্যস্ত না, এই আলোচনাতে আমরা অভ্যস্ত না। আমরা একটা কথা বলতে চাই, ধরেন আমি বলছি না, যেটা দিয়ে শেষ করছি, আমার সংস্কারের সমস্যা, আমার সংস্কার সাথে সমস্যা না, তাহলে আপনার সংস্কার সাথে সমস্যাটা কি? আপনি 31 দফায় যে ধরনের কমিটমেন্ট করছেন, সেগুলো কি কেন বরখলাপ করতেছেন? আপনার তো 31 দফা কি? 31 দফা হচ্ছে আপনার জন্য একটা হলি বুকের মতন বানাইছেন। আপনি উঠতে, বইতে, খাইতে, শুইতে সবাই 31 দফা পড়াইছেন না? এবং আপনি বলছেন কি এই 31 দফাটি হচ্ছে আপনার ম্যানিফেস্টো রিফ্লেকশন। দেখেন, একদম স্টেটমেন্ট। আপনি যে ম্যানিফেস্টোটা দিচ্ছেন, সেটারই একটা গ্রেটার ভার্সন বা শর্টার ভার্সন হচ্ছে আপনার, মানে এই 31 দফার শর্টার ভার্সন, গ্রেটার ভার্সন হচ্ছে আপনার ম্যানিফেস্টো। তাহলে আপনি আপনার ম্যানিফেস্টোর ইচ এন্ড এভরি ক্লজ আপনি ডে বাই ডে বসে বসে আপনি সংসদে ভায়োলেট করতেছেন। আমার দিকে তাকানো দরকার, নিজের দিকে তাকে একবার প্রশ্ন করেন না। ধরেন আমি প্রশ্ন করলাম না, এই মঞ্চে আমি নাই, আমি নো ওয়ান। আপনার কাছে জব দিতে আসেন, আপনি আইনের সামনে দাঁড়িয়ে না, আপনি আপনার বাসায় গেলে লোকজনের সাথে কথা বলেন না, তারা বলেন আপনাকে যে 31 দফায় তো প্রথম দফায় লিখছিলেন যে সংবিধান সংস্কার গঠন করা হবে, পরিষদ গঠন করা হবে। তো সে কথা তো আপনি লিখছেন ভাই, আমি লিখে দিই তো। 31 দফা আপনি লিখে দিয়েছেন, আপনি নিশ্চয়ই লিখে দেন নাই, আমিও লিখে দেওয়ার কথা না। আমি তো নাগরিক কমিটি করি, পার্টি করি ভাই। আপনার লেখা 31 দফা, আপনি বললেন স্থানীয় সরকার আপনি যারা তারা যেন তেনভাবে করবে না, এবং স্পষ্ট তো লেখা যে আপনি করবেন না, আপনি এই কি বলে স্থানীয় সরকার যে ইয়েগুলোতে আছে সেখানে আপনি প্রশাসক নিয়োগ দিবেন না, তার কথা। সেটা নাহলে ধরলাম ক্রাইসিস মোমেন্ট ছিল, 300 এমপি পালা গেছে, সকল চেয়ারম্যান ইয়ারা সব পালা গেছে ভাই। ক্রাইসিস মোমেন্টে তো আপনি অক্সিজেন দিবেন, ওটা জান বাঁচানো ফরজের মতন অবস্থা ছিল। আপনি তো ইলেক্টেড গভর্নমেন্ট, 2/3 মেজরিটি পাওয়া দল না আপনি, তাহলে আপনি নির্বাচন দেন। আপনি দিচ্ছেন প্রশাসক, এবং এমন এমন প্রশাসক দিচ্ছেন, এই প্রশাসকরা প্রশাসনের চেয়ারে বসে আবার করতেছে, নির্বাচনের প্রচারণা চালাইতেছে, তার মানে অভিলাষ ব্যয় করতেছে যে আমি আমার ইচ্ছা আমি এখানে মেয়র হব। এইভাবে ক্রেডিবিলিটি করবেন, এইভাবে করে রাষ্ট্র চালাতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি এইভাবে করে রাষ্ট্র চালাবেন, এটা ব্যাকফায়ারিং আজকে নাও কালকে নাও আসবে, আসছে তো, এই ফর্মুলাতেই আসছে। এবং দেখেন, আমি যে কথাটা বলেছিলাম যে বারবার তারা আমাদেরকে সংবিধান দেখায়, আমরা তো সংবিধান নির্বাচনের আগে বিএনপির যে অবস্থান, যে সব কমিটমেন্ট, আপনার কি মনে হয় যে সেখান থেকে বিএনপি পুরোপুরি 100% সরে গেছে? 100% সরে গেছে। বলে দিই কিভাবে সরে গেছে। আচ্ছা, তাদের আইনবিদ কে? আর তাদের পক্ষ থেকে সংবিধানের রিপ্রেজেন্টেশন কে করে? আমি ফার্ম করে বলতেছি না, আইনমন্ত্রী করে। কিন্তু আইনমন্ত্রী তো আমরা বস্তুত দেখি না, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখি। আমার কোনো সমস্যা নেই, তিনি আইন কমিটির সদস্য, করতে পারেন। এখন দেখেন, তিনি যেই ব্যাখ্যাগুলো বিবৃতিগুলো দেন, তিনি তার আগের দিন কি ব্যাখ্যা দিয়েছেন? তিনি তার আগের দিন সেমিনারে ব্যাখ্যা দিয়েছেন। তার আগে তিনি ঐকমত্য কমিশনের আলোচনায় কি ব্যাখ্যা দিয়েছেন খেয়াল করে শুনেন। ঐকমত্য কমিশনের আলোচনায় তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই গণভোট, খেয়াল করে শুনেন, এই গণভোট সাংবিধানিকভাবে বৈধ হবে কিনা, বিধিসিদ্ধ হবে কিনা। তিনি তার ব্যাখ্যা কি বলেছেন জানেন? তার মুখস্থিত কথা 5 অক্টোবর সংসদ কমিশনের আলোচনা, ফুল আলোচনা লাইভে আছে, কোনো কাটপিস বলবো না, পুরোটা শুনে দেখেন। আমি এই মঞ্চে বসে চ্যালেঞ্জ করলাম, এখনো সময় আছে, আপনারা চাইলে আমাকে চ্যালেঞ্জ করতে পারেন। তিনি বলছেন যে এই সংবিধানে এই মর্মে গণভোট করা যাবে না, এ ধরনের কোনো কথা কি লিখিত আছে? যদি গণভোট করা যাবে না এই মর্মে কোনো কথা লেখা না থাকে, তাহলে গণভোট করা যাবে, এটা তার ব্যাখ্যা।
তারপর তিনি সেমিনারে কি বলছেন তার মুখের কথা শুনেন, তিনি জাস্টিফিকেশন দিচ্ছেন, তিনি সংবিধান থেকে তিনি জাস্টিফিকেশন দিচ্ছেন। আর্টিকেল 7 যেখানে সুপারসিড করেছে কাকে? জনগণের সার্বভৌমত্বকে সুপারসিড করা হয়েছে। জনগণকে বলা হয়েছে তার অভিলাষ, তার আত্মবিশ্বাস, তার অভিপ্রায়, এটাই হচ্ছে সংসদ, এটা হচ্ছে সংবিধান। সংবিধান কি? আমরা 3 জন জনগণ রাষ্ট্রের, আমাদের মতন 3 কোটি জনগণ, আমাদের মতন 9 কোটি জনগণ, 16 কোটি জনগণ যদি বলে এটা সাদা কাগজ, কোথাও কিছু লেখা নাই, এটা সংবিধান, এটা সংবিধান। যদি বলে এটা সংবিধান না, এটা সংবিধান না। দিস ইজ হাউ ইট গোজ। এটা রকেট সাইন্স না, এটা বুঝতে হলে খুব বেশি। এবার উদাহরণ দিব, আমি হিস্ট্রি থেকে উদাহরণ দিব। কাজেই দেখেন, তিনি বললেন সেমিনারে, তাকে সেভেনে প্রশ্ন করা হলো, তিনি বললেন আর্টিকেল 7 অনুযায়ী যেহেতু এটা একটা মানে গণমানুষ কিভাবে করে তার মত প্রকাশ করে তার ব্যাখ্যা তিনি বলেছেন গণভুত্থান, রেগুলেশন, এনাদার ওয়ান ইজ জাতীয় সংসদ নির্বাচন, এন্ড এনাদার ওয়ান ইজ রেফারেন্ডাম। এবং তিনি ব্যাখ্যা দিচ্ছেন, তিনি বলছেন আর্টিকেল 7 অনুযায়ী এই রেফারেন্ডাম সাংবিধানিকভাবে বৈধ। আপা বলছেন বৈধ না। এখন আপনি বলেন দুজনে বিএনপি করে, কার কথা নিব? আইদার আপা বলুক, আইদার আপা আজকে ঘোষণা দেখ, আমি শোনাবো এই ব্যাখ্যা, আমার কাছে ভিডিও আছে। আপা তাহলে ব্যাখ্যা দেখ, সালাউদ্দিন ভাই বলছে দুইজন তো প্যারালাল রাইট থাকার সুযোগ নাই। সাংবিধানিক প্রশ্ন, আইদার সে রাইট হবে আর আপা রাইট হবে। সংসদের বক্তব্যটা কি? বক্তব্যটা সংসদের বক্তব্য তো আমি ব্যাখ্যা দিচ্ছি, আমি ব্যাখ্যা দিব। তিনি কি বললেন? তিনি বললেন যে এই রেফারেন্ডাম যদি অনুষ্ঠিত হয় এবং রেফারেন্ডাম যদি হা ভোট যুক্ত হয়, তাহলে নির্বাচিত সদস্যরা এই হায়ের সাথে রিলেটেড যে কর্মসূচি আছে সেটা বাস্তবায়নের জন্য বাধ্য থাকবে, বাধ্য, কোট আনকোট। তাহলে আপা সত্য নাকি সালাউদ্দিন ভাই সত্য নাকি সংবিধান সত্য? তিনি তো সাংবিধানিক ব্যাখ্যা দিচ্ছেন, আপা অবশ্য সাংবিধানিক ব্যাখ্যা দিচ্ছেন না, আপা নিজের মতন করে বলতেছেন। এখন তাহলে আপা আমাকে উত্তরটা দিবেন এবং উত্তরটা প্রিসাইজ হওয়া দরকার। ওনারা কনফিডেন্টলি বলা দরকার সালাউদ্দিন ভাই মিথ্যা, আমি সত্য। ওনার বলা দরকার আমি সহযোগিতা করছি, আমি ভুল ব্যাখ্যা দিচ্ছি। এবং আপনাকে আমি এনাদার প্রশ্নগুলো দিই। দেখেন, আপনি তো সাংবিধানিক কথা বলেন, আমরা প্রশ্ন করেছিলাম অ্যাটর্নি জেনারেল কিভাবে নিয়োগ হয়েছে। অ্যাটর্নি জেনারেল উত্তর দিছে কি? অ্যাটর্নি জেনারেল উত্তর দিছে যেভাবে করে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে সেভাবে তিনি নিয়োগ হয়েছে। না, ভুল কথা। আপনি নিয়োগ বের করে দেখেন, আমি আপনাকে আবারও চ্যালেঞ্জ করলাম। তিনি যেই পদ্ধতিতে নিয়োগ হয়েছেন, তিনি 2 দিন আগে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। 8 তারিখ উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, তার আগে 2 দিন আগে তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এবং তিনি 64-1 তিনি সেই সংবিধানের ধারা অনুযায়ী তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এবং সেই সংবিধানের ধারা অ্যাপ্লিকেবল হয় রাষ্ট্রপতির হাত দিয়ে, এবং রাষ্ট্রপতি এই সংবিধানের ধারা অ্যাপ্লিকেবল করার জন্য দি মাস্ট নিডেবল থিং হচ্ছে তাকে প্রধানমন্ত্রীর অ্যাডভাইস থাকতে হয়। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি এটা বাস্তবায়ন করতে পারে, আদারওয়াইজ তিনি পারে না। 48-3 রাষ্ট্রপতি কোন ধরনের কর্মসূচি, 2টা কাজ বাদে, 1 প্রধানমন্ত্রী নিয়োগ, দ্বিতীয়ত প্রধান বিচারপতি নিয়োগ, এই 2টা কাজ বাদে তিনি সাংবিধানিক যে কোনো স্টেপের জন্য, ইভেনচুয়ালি বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও তার প্রধানমন্ত্রীর পরামর্শ লাগে। প্রধানমন্ত্রী পারাইলো কত তারিখে? প্রধানমন্ত্রী পারাইলো 5 তারিখে, নিয়োগ হইলো 7 তারিখে। তাহলে 7 তারিখে নিয়োগ হলে কোন প্রধানমন্ত্রী আপনার অ্যাডভাইস দিয়েছিল? তাহলে এটা অসাংবিধানিকভাবে নিয়োগ আপনি নিলেন কেন? তখন আপনার সংবিধানের কথা খেয়াল ছিল না। আপনি সংসদ ভাঙিয়ে দিলেন। সংসদ ভাঙলেন কিসের উপরে? আপনি সংসদ ভাঙলেন হচ্ছে 65 এর আপনার বেসিসে, 65 এর বেসিসে আপনি 123 এই বেসিসে আপনি সংসদ ভাঙলেন। এই সংসদ ভাঙার জন্য তো আপনার প্রধানমন্ত্রীর পরামর্শ দরকার ছিল। কেন ভাই তখন পরামর্শ প্রয়োজন নেই? আপনি নির্বাচন দিচ্ছেন, নির্বাচন গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর 11-1 দফা মোতাবেক আপনি নির্বাচন দিচ্ছেন। সেটা তো ভাই নির্বাচন কমিশনকে অ্যাড্রেস করে। এখানে আদেশ কোথায়? এই আদেশটা যে জারি হলো, এই আদেশটা কোথা থেকে জারি হয়েছে আমি আপনাকে বলে দেই। এই আদেশটা জারি হয়েছে 65 এ, এবং 65 এ যে আদেশটা দেওয়া হয়েছে, সেই 65 এর আদেশ কি জানেন? সেই 65 এর আদেশ হচ্ছে প্রধানমন্ত্রী বলবৎ থাকবে, প্রধানমন্ত্রী তার এক্সিস্টিং পজিশনে থাকবে, তারপর নির্বাচন অনুষ্ঠিত হবে। তো ভাই সবকিছু অসাংবিধানিক করলেন, এখন আপনার সবকিছু সাংবিধানিক করা লাগবে। এখন সবকিছু সাংবিধানিক করা লাগছে। একটা কথা, বুইফোর কথা বলি নাই, কাগজ কলমের কথা বলছি। ভাই বুইফোর ব্যাখ্যা না দিয়ে আসেন কাগজ কলমের আলোচনা করি। আপনি সংবিধান দেখান, আমি সাংবিধানিক আলোচনা করতেছি, লেটস ডিসকাস। আমার কোনো সমস্যা নেই। আমি কি 2 মিনিট সময় পাবো? আমি তাহলে একটু বলি। দেখেন, এবার হিস্ট্রির দিকে আসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, প্রতিষ্ঠাতা, এবং যাকে দলমত নির্বিশেষে আমরা সবাই সম্মান করি, শ্রদ্ধা করি। বাংলাদেশে তার অবদানের ব্যাপারে কোনো প্রশ্ন নাই। তার যে পুরো আপনার সিপাহী বিপ্লব, 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের পর থেকে তার পুরো কার্যক্রম আপনি খেয়াল করে দেখেন। বিচারপতি সায়েম কিভাবে নিয়োগ হয়েছিল? 75-এর পর বিচারপতি সায়েম নিয়োগ হয়েছিল একজন কর্নেলের পরামর্শক্রমে। একজন কর্নেল, এবং খুবই ভেরি নোন কর্নেল, তিনি এসে পরামর্শ দিলেন। তিনি এসে পরামর্শ দেওয়ার পর সাফায়েত জামিল, নাম নিশ্চয়ই শুনে থাকবেন, তিনি বললেন যে উনি আজকে থেকে রাষ্ট্রপতি। ঠিক আছে, ওই একটা প্রবলেম ছিল, সমস্যা নেই, কারণ একজন কর্নেল বলছে প্রবলেম এন্ড প্রবলেমস, ফাইন। এই রাষ্ট্রপতিকে তিনি এগ্রি করে তিনি সিপাহী বিপ্লবের পর 21 তারিখ 1977 তিনি এই সায়েম সাহেবের কাছ থেকে তিনি রাষ্ট্রপতি হলেন। দেখেন, আমি বারবার একটা জিনিস পরিষ্কার করে বলি, আমি জানি না এটা কাটপিস হতে পারে, পরিষ্কার করে বলি, আমরা কিন্তু তার অ্যাক্টকে জাস্টিফাই করতেছি, আমরা জাস্ট বোঝার চেষ্টা করতেছি, তার ইন্টেনশনকে কোশ্চেন করতেছি না। তিনি বাংলাদেশের মানুষের জন্য তিনি লড়েছেন, মরেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, বহু দলের প্রবক্তা হিসাবে তিনি এখন আমাদের মাঝে জীবিত আছেন, আমরা তাকে শ্রদ্ধা করি, কিন্তু প্রসেসকে কোশ্চেন করি। লেটস কোশ্চেন। তাহলে সায়েম সাহেবের কাছ থেকে জিয়াউর রহমান যে রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করলেন, আপনি আমাকে কনস্টিটিউশন 72 কনস্টিটিউশনের কন্ট্রিবিউশনের কথা বলেন না?
আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম 72 কনস্টিটিউশনের কন্টিনিউশন থেকে আমাকে দেখান এভাবে এই প্রক্রিয়া তিনি কি শপথ গ্রহণ করতে পারেন? শপথ গ্রহণ করলেন সাইম সাহেবের কাছ থেকে, তিনি তখন রাষ্ট্রপতি এবং প্যারালালি তিনি দুইটা দায়িত্ব পালন করেন, তিনি প্যারালালি বিচারপতি এবং রাষ্ট্রপতি। আরো ঘটনা আছে এবং এরপর প্রধান সামরিক প্রশাসক। ইয়েস, এবং প্যারালালি খেয়াল করেন, আমি এটা বলতাম প্যারালালি তিনি কিন্তু এই যে ক্ষমতা তিনি যখন গ্রহণ করছেন তিনি কিন্তু রাষ্ট্রের একজন বেতনভুক্ত কর্মচারী। এবং আপনি ইয়াটা জানেন, মানে প্রোটোকলটা জানেন, আমি নতুন করে ব্যাখ্যা করছি না। তিনি প্যারালালি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেনা প্রধান এবং তিনি রাষ্ট্রপতি হলেন। এরপরে আসেন 1 মে 1977, তারপর তিনি গণভোট আয়োজন করলেন। এই গণভোট কিন্তু রাষ্ট্রপতির প্রশ্ন না, এই গণভোট তিনি তার সংস্কারের প্রশ্নে আয়োজন করছেন। এবং তারপর অলমোস্ট 13 মান্থস লেটার তারপর তিনি এসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন দিলেন। তারপর তিনি প্রেসিডেন্ট নির্বাচন দিয়ে জনগণের ভোটে তিনি এই যে 13 মাসের যে গ্যাপ, এই 13 মাসের গ্যাপকে আপনি কেন আনকনস্টিটিউশনাল বলেন না? কেন বলেন না বলেন? আপনার বিএনপির প্রতিষ্ঠাতা তো তিনি, আপনি তো বলেন না, আমরাও বলি না। কিন্তু খেয়াল করে দেখেন আমরা কিন্তু এই কথা বলি না। কেন বলি না জানেন? আমরা এই জন্য বলি না, কারণ আমরা এটাকে এইভাবে করেই বুঝতে চাই যে রাষ্ট্রের প্রয়োজনে তিনি এই কাজটা করেছেন, রাষ্ট্রের ভালোর জন্য তিনি কাজটা করেছেন। এবং বাকি আরো অনেক গল্প আছে, আমি সেই প্রশ্ন করছি না। Just একটা কথা বলি, এই পুরো টাইম খেয়াল করে দেখেন, এই পুরো টাইমটা সিপাহি বিপ্লবের পর থেকে 1979 এই পুরো ইন্টারিম টাইমে এই 72-এর কনস্টিটিউশন সাসপেন্ডেড অবস্থায় ছিল। এই সাসপেন্ডেশন কার মাধ্যমে জারি হয়েছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে জারি ছিল। আপনি কন্টিনিউশন করতে গেলে আপনার একেবারে গাছ হইলা যায়, আপনি সেখানে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ আপনি খুঁজে পান ভাই, আমরাও পাই, আমরা এই দেশের নাগরিক। আর আপা যেটা বলছেন যে তারা সবকিছু মানতেছে বলে, কিছু মানতেছে না, একদম ভুয়া আলোচনা, একটুও মানতেছে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, যেগুলো মানতেছে সেগুলো কি জানেন? সেগুলো হচ্ছে যে ওই যে এরকম যে তোমার শরীরের হাতের নখ, চুল সবকিছু থাকবে, খালি কিডনিটা নিয়ে যাবো, ফুসফুসটা খালি নাই করে দিব। তবে এটাকে মানা বলে না, বুঝছেন? মানতে হইলে পরিপূর্ণভাবে মানতে হয়। আপা যে কথাগুলো বলছেন দেখেন, সংবিধান মুখস্থ করার কথা বলছেন, আমি প্রত্যেকটা ক্লজ ধরে ধরে কথা বলছি। আপাই বরঞ্চ একটা ক্লজ ধরে কোনো রিপ্লাই আমাকে দেন নাই, এখন পর্যন্ত দেন নাই। আমি হিস্ট্রির কথা বলছি, আমি যে জায়গা থেকে শুরু করছি, আপা তার 2 বছর আগে থেকে ব্যাখ্যা দিচ্ছেন। ভাই 2 বছর আগের ব্যাখ্যা নিয়ে তো আমার কোনো প্রবলেম নাই, সিপাহি বিপ্লবের কনটেক্সট এবং ওই সময় যে মানে ক্রাইসিস, এই ক্রাইসিস আমরা জানি, জেনেই বলতেছি, না জেনে বলতেছি না একেবারে। আপনারা আমাদের থেকে অনেক বয়স্ক, বারবার এটা বলার চেষ্টা করেন যে আমার জন্ম হয় নাই, তার জন্ম হয় নাই, কারোই জন্ম হয় নাই। তখন এটার মানে কখনো এটা না যে মানে জন্মের সাথে কারো জানা অজানা আসলে ম্যাটার করে না, ভ্যারি করে না। এরপর বললেন কি সব দল মিলে যদি এক হইতো, সব দল মিলবে কিভাবে? আপনারা সব দল মিলে গণভোট দিলেন না? ওই সময় নাকি ব্যাখ্যা দেওয়া হয়েছে, নির্বাচনের আগের দিনও তারেক রহমান সাহেব জনসভায় বললেন যে গণভোটে হ্যাঁ দেন। এটাকে বলে স্পষ্টত মুনাফিকি। এটারে ভাই নতুন ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, আমার ব্যাখ্যা নেওয়ার দরকার নাই। জনগণ যেটা বুঝবে তারা এটা রায় দিবে, আমি নতুন করে আর কিছু বলবো না। মানুষ তো শুনতেছে সব, এবং এই ইতিহাস তো একেবারে এমন না যে মানে 200 বছরের আগের ইতিহাস, একেবারে তরতাজা ইতিহাস, সব ভিডিও এখন তো মানে সামনে চলে আসতেছে। এরপর দেখেন খেয়াল করে, খুবই মানে ফানি আলাপ, মামুরা দাঁড়ায় আছে, তো দেখবো না কি হয়, আমরা তো আমাদের মতন করে থাকবো। ভাই এটাকে এই ভয় আপনি আমাদেরকে দেখাচ্ছেন, দিস ইজ ভেরি আনফরচুনেট। আপনারা 17 বছর লিটারালি কিছু করতে পারেন নাই। আমার স্টেটমেন্ট নেওয়ার দরকার নাই, আপনি আপনাদের স্টেটমেন্ট নেন। রিজভি ভাই বলছে, পার্থ ভাইরা বলছে, কিছু করতে পারেন না, এটা একটা মেটাফরিক ডিসকাশন, এটা আমরা এইভাবে বলি না। আপনাদের শ্রম আছে, আপনাদের কষ্ট আছে, আন্দোলন আছে, ত্যাগ আছে, গুম আছে, খুন আছে, আমরা দেখছি। দেখেন সহজ করে বলি, দেখেন মানুষকে হে প্রতিপন্ন করেন না। মানুষ ছোট হইলেও মানুষ আপনার কাছ থেকে সম্মান পায়, শ্রদ্ধা পায়, সেটা ডিউ। সেটা করলে আপনি তো আপনারা তাই আগে থেকেই বড়, এটা করলে কারো লস হয় না, বরং ওইটা না করলেই বরং লস হয়।